গড়গড় করে একাধারে কিছু একটা শব্দ হচ্ছে। কিসের শব্দ এটা ভেবেই কপাল সামান্য কুঞ্চন সৃষ্টি হলো। চোখ কুঁচকে ভাবনার অতলে হারিয়ে গেল বিছানায় অর্ধজ্ঞান হয়ে পড়ে থাকা মেয়েটা। চোখ মুখে অগাধ বিরক্তি। নাকে আবারও শক্তপোক্ত কস্তুরীর ঘ্রাণ এসে লাগছে। এত প্রকট ঘ্রাণটা যে বালিশে নিজের মুখ চেপে ধরে লুকালো না, তবুও লাগছে। অস্পষ্ট স্বরে বিড়বিড়ালো, দূরে সরুন আরশ ভাই, নাক বন্ধ হয়ে যাচ্ছে। অস্পষ্ট বিড়বিড়টুকু বোঝা গেল না, বালিশের নিচেই চাপা পড়ে গেল। কয়েক সেকেন্ড এমন গড়াগড়ির ভেতর কাটল মেয়েটার। সময় নিয়ে চোখ খুলতেই দেখল উবু হয়ে শুয়ে আছে সে। চোখ বেডের দিকে স্থির হতেই কিছুক্ষণের জন্য থমকালো। অতঃপর নিজেকে সামলে নিয়ে উঠে বসে ঢিলে থাকা চুলগুলো হাতখোপা করল। চোখ তুলে তাকাতেই তার সামনে পায়ের উপর পা তুলে কাউচে বসা আরশের সাথে চোখাচোখি হলো। নির্লিপ্ত কণ্ঠে শুধালো, কত মিনিট যাবৎ ধরে বসে আছেন? আরশ হাতের সাবমেরিন টুটনের ঘড়িটা এক পলক দেখে নেয়। গম্ভীর অব্যয় মুখে বজায় রেখে বলে, 1 hour 20 minute 4 seconds। কথা শেষে চোখ তুলে তাকালো ঘড়ি হতে। বিছানায় কমফোর্টার জড়িয়ে বসে থাকা নুসরাতকে নিষ্প্রাণ কণ্ঠে আদেশ জারি করল, নাও গেট দ্য ফাক আউট ফ্রম মাই রুম নুসরাত নাসির, অনেক ঘুমিয়েছ। নুসরাত উঠে দাঁড়ালো মুখ বাঁকিয়ে। আরশকে ভেঙিয়ে ভেঙিয়ে বলল, মরে যাচ্ছি না আমি আপনার রুমে ঘুমাতে। নাও গেট দ্য ফাক আউট অফ মাই রুম নুসরাত নাতির। মুখ বাঁকানো শেষে লাফিয়ে উঠল। নিজের পায়ের স্লিপার খুঁজে পেল না বেডের আশেপাশে কোথাও। নাক ফুলিয়ে এক পলক আরশের পানে তাকাতেই ব্যাটা খচ্চর আরশ হাত দিয়ে দেখালো রুম থেকে বের হয়ে যেতে। নুসরাত একবার দেখল আরশকে, একবার দেখল তার পায়ে পড়া জুতাকে। দুষ্টু বুদ্ধি মাথায় চেপে বের হওয়ার ভান করল। বেরিয়ে গেল সেকেন্ডের মাথায় আবার ফিরে আসলো। কিছু বোধগম্য হওয়ার আগেই আরশের পা থেকে টান দিয়ে স্লিপার জোড়া খুলে নিয়ে পালালো। আরশ তাকালো নির্জীব বদন ঘুরিয়ে। নুসরাত পালাতে গিয়ে হাতে জুতা জোড়া নিয়ে কাঠের দরজার সাথে বাড়ি খেলো নাকে কপালে। হাতের তালু দিয়ে নাকে ঘষল। অস্বাভাবিক কিছু শব্দ মুখ দিয়ে নিঃসৃত হলো। আরশের রুম থেকে বেরিয়ে পায়ে স্লিপার জোড়া ঢুকিয়ে নিল। জুতা জোড়া অনেক বড় হয়ে গেল পা অনুযায়ী। তবুও নুসরাতের কিছু যায় আসে না, অসুবিধাও হলো না। সে নিজের পায়ের সাইজ থেকে 2 সাইজ লম্বা জুতা পরতে অভ্যস্ত। তার পরনের জুতা জোড়া এক পলক দেখল, দেখেই মনোপুত হয়ে গেল। নাইকোর জুতো জোড়া এতটা আরামদায়ক, সাথে একটা শিথিল তার পায়ের নিচের তালু শিরশির করছে। খুশিতে ডগমগ হয়ে উঠল। এই জুতা আরশকে আর জীবনেও ফিরিয়ে দেবে না সে। আজ থেকে জুতো জোড়া তার। বাড়ির প্রতিটা বন্ধ রুমের আনাচে কানাচে একবার করে চোখ বুলিয়ে নিয়ে হাঁটতে শুরু করল। আনমনে কিছু একটার ভাবনায় ডুবে গিয়ে ধীরস্থির পায়ে অগ্রসর হলো 3য় তলার ড্রয়িং রুম খুঁজতে। নুসরাত বেখেয়ালে হাঁটতে গিয়ে ধাক্কা খেলো কেউ একজনের সাথে। উপলব্ধি হলো কোনোভাবে এটা অনাকাঙ্ক্ষিত না। ওপাশের মানুষটা তাকে ইচ্ছে করেই ধাক্কা দিয়েছে। নুসরাত ভ্রুকুটি করে। পাশ কাটিয়ে চলে যাওয়া মেয়েটাকে এক পলক দেখে নেয় আর চোখে। একদম ধবধবে ফর্সা মেয়েটার মুখ। পাত্তা দিল না। এসব ছোটোখাটো মাছিকে এখন পাত্তা দিলে চলবে না তার। তাকে এখন বড় একটা কার্য সম্পাদন করতে হবে। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে চলছে। বড় দেয়াল ঘড়িতে বাজছে 8টা 45 মিনিট। 3য় তলার ড্রয়িং রুমে উপস্থিত হতেই দেখা হলো ইসরাত আহান আর নাসির সাহেবের সাথে। চুপচাপ নিরুদ্বেগ ভঙ্গিতে গিয়ে বসলো সোফার উপর। নাক ডলে নিয়ে শুধালো, অত্যাচার করলো কেন তোর উপরেই মহিলারা?
নাসির সাহেব নুসরাতের কথা কানে না তুলেই ভ্রুকুঞ্চিত করে জানতে চাইলেন, কোথায় ছিলে তুমি এতক্ষণ? তোমাকে পুরো খানবাড়ি খুঁজেও পেলাম না কোথাও। নুসরাত মাছি তাড়ানোর ভঙ্গিতে কথাটা উড়িয়ে দিল। নিজের মতো করে আবারও বোনের কাছে জানতে চাইল, যৌতুক টৌতুক চাচ্ছে নাকি তোর নানি শাশুড়ি ইসরাত? ইসরাত দুই পাশে মাথা নাড়াল। নাসির সাহেব নুসরাতের কথা রেশ ধরে বললেন, কিছু যদি মাউইমা বলেই থাকে তাহলে আমাকে বলো আম্মা, আমি নির্দ্বিধায় তাদের আশা পূরণ করব। নুসরাত সহমত পোষণ করে মাথা নাড়ালো বাবার সাথে। ইসরাত বিরক্ত হয়ে বলল, আরে না, সেটা না। জাইনের নানি পলির সাথে বিয়ে দিতে চাচ্ছিলেন তার, কিন্তু বড় আম্মু মানা করে দেওয়ায় আমার উপর সেই রাগ মিটাচ্ছে। ঠিক আছে, রাগ মিটাক, কিন্তু খাবার খেতে দিল না কেন? আহান জানতে চাইল। নুসরাত প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করল বোনের দিকে। শুধালো, আরশ? থেমে ঢোক গিলল। ভুলে আরশ চলে আসছে মুখ দিয়ে। গলা পরিষ্কার করে নিয়ে বলে, জাইন ভাইয়া কোথায়? উনি জানে না ওনার বউকে খাবার খেতে দিচ্ছে না ওনার নানি? বিয়ে করার সময় তো খুব বড় বড় কথা বলেছে, এই করব সেই করব, দুঃখ স্পর্শ করতে দেব না। এখন বউ খেতে পাচ্ছে না, সেই খবর নেই ব্যাটার কাছে। চল, আর এখানে থাকতে হবে না, বাড়িতে চল। নাসির সাহেব নুসরাতের কথায় উত্তেজিত হলেন। বললেন, মুখ শুকিয়ে একদম কাঠের মতো হয়ে গেছে। হ্যাঁ, চলো, আর থাকতে হবে না এখানে। কাজ করিয়ে করিয়ে আমার মেয়েটাকে 2 দিনেই রোগা বানিয়ে দিয়েছে। ইসরাত বাপ বোন দুজনকে থামাতে হাত তুলে বাধা দিতে চাইল, কিন্তু নুসরাত সেই সোনার পাত্রী না। উঠে দাঁড়ালো তড়িৎ পায়ে। ইসরাতকে এক হাতে নিজের সাথে টেনে ধরল। সোফা থেকে টেনে হিঁচড়ে তুলতে তুলতে জানতে চাইল, জাইন ভাইয়া কই? ইসরাত গোমরা মুখে বলল, নানি গতকাল 8টার দিকে ওনাকে পাঠিয়েছে পুকুরে জাল ফেলার মানুষ আনতে। নুসরাত মুখ ফসকে বলে ফেলল, জাল আনতে গিয়ে কি মরে গেছে? এখনও দেখা নেই তার। জিভ কেটে পরপর আবার হাত দিয়ে ঠোঁট চাপল। ইসরাত বোনের দিকে ক্ষুব্ধ দৃষ্টি নিবিষ্ট করল। নাক ফুলিয়ে বলল, গতকাল রাত থেকে পেছনের পুকুরে বসে মাছ ধরছে বড়শিতে। নুসরাত ইসরাতের হাত ছেড়ে দিয়ে বসল এক পা তুলে সোফায়। শান্ত মাথায় জিজ্ঞেস করল, তুই যে গতকাল থেকে না খাওয়া জানে জাইন ভাইয়া? ইসরাত মনমরা গলায় বলল, জানবে কিভাবে? মাছ ধরছে না পুকুরে? সারা রাত ধরে বসে মাছ ধরছে, বাড়িমুখো হয়নি এখনো। নাসির সাহেব নিজের হাতের পলিথিন থেকে নাশপাতি বের করে ছুরি দিয়ে কেটে টুকরো করলেন। এক টুকরো ইসরাতের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, খাও মা। আবেগে আপ্লুত হয়ে ইসরাতের কান্না পেল। নাক টেনে চোখ ঝাপটে কান্না আটকালো কোনো রকমের। নাশপাতির স্লাইস মুখে দিতেই নুসরাত জিজ্ঞেস করল, কোন পাগলে সারা রাত মাছ ধরে? আমি কল দিয়ে জিজ্ঞেস করেছিলাম আসবে কখন, বলে বাড়িতে আজ আসবে না। মাছ ধরা নাকি তার কাছে অ্যাডভেঞ্চারাস লাগছে। নুসরাতের কপালে আরও ভাঁজ পড়ল। যা বোঝার বুঝেছে সে, তাই শুধালো, রাতে খায়নি জাইন ভাইয়া? না। নুসরাত আর আহান হাতে ঠাস ঠাস করে মারল। তারপর কটমট করে উঠে নুসরাত বলল, তোর জামাই খায়নি বলে তোকেও খেতে দেয়নি ওই মহিলা। ডেকচিতে তরকারি ভাত ছিল। ইসরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, না, আমাকে দিয়ে ভাত রান্না করিয়ে আমার জন্যই ভাত রাখিনি। নুসরাত আরাম করে বসল সোফায়। খানবাড়ি থেকে যাওয়ার জন্য লাফানো কমে এসে ভর করল শিথিলতা। নাশপাতি হাতের তালু দিয়ে একসাথে মুখে ঢুকিয়ে নিয়ে বলল, শালি বুড়ি আদিমকালের, তোর জামাই খায় নাই এজন্য ভাত তরকারি সব তুলে রেখেছে কিচেনে। কিয়ৎকাল থেমে নুসরাত হুডির হাতা গোটালো। বলল,
জাইনশালার উঁচু নাকটা ঘুষি মেরে ইচ্ছে করছে ফাটিয়ে ফেলতে, একদম সারা জীবনের জন্য মাছ ধরা ঘুচিয়ে দিতে। শুধু আজ ভদ্র বলে ঘুষিটা মারলাম না। এরই মধ্যে তৃতীয় তলায় পুষ্পার পদার্পণ ঘটল। ড্রয়িং রুমের ভেতর ঢুকে যখন অপরিচিত মানুষ দেখলেন তখন বিরক্তি নিয়ে চেঁচিয়ে উঠলেন, এই কে রে? কোথা থেকে আসছো তোমরা? বাড়িতে ঢুকলে কেমনে? আম্মা, ও আম্মা। ইসরাত নম্র কণ্ঠে পুষ্পার চেঁচামেচি থামাতে বলল, আমার বাড়ির লোক ওরা। মহিলা ইসরাতের কথা শুনে মুখ ঝামটা মেরে এগিয়ে আসলেন। নুসরাতের ভাষায় ষাঁড়ের মতো ভাউ ভাউ থামালেন। টেবিলের উপর রাখা ফলের পলিথিন হাতে নিতে যাবেন নুসরাত অবিশ্বাস্য চোখে তাকিয়ে জানতে চায়, এই রাখেন রাখেন, এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? পুষ্পা অবাক হয়ে বললেন, এইগুলা ফ্রিজে রাখবো না। নাসির সাহেব বললেন, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান। নুসরাত বলে উঠল, কিসের নিয়ে যাওয়া? এগুলো আমি খাওয়ার জন্য নিয়ে এসেছি, ওনাদের ফ্রিজে রাখার জন্য না। রাখুন, রাখুন এইগুলা। নুসরাত বিরক্ত চোখে বোনের পানে তাকালো। এখানে আসার পর থেকে এই মহিলাকে দেখেনি সে। এই মহিলাই বা কে? এত বেশি নাক গলাচ্ছে কেন তাদের কাজে? শুধু বয়স্কা মহিলাকে দেখে ধারণা করেছে ইসরাতের নানি শাশুড়ি। মহিলাটার দিকে চোখ উল্টে তাকিয়ে বুঝতে চাইল ইনি কে। কাপড়ের ধরন আর মুখের ভাবসাব দেখে ধরে নিল কোনো কাজের বুয়া। তাই সেন্টার টেবিলে জুতো পরা পা তোলা ছিল, তা আর নামালো না। ইসরাতের কানের কাছে গিয়ে ফিসফিস করে শুধালো, এই শুয়োরের মতন চেহারাওয়ালা বেডিকেডা আর আমাদের খাবারের দিকে কেনই বা চোখ দিচ্ছে? ইসরাত নুসরাতের ঠ্যাঙের কাছে হাত দিয়ে ঠাস করে চাপড় মারল। চোখ পাকিয়ে ইশারায় বোঝালো চুপ। ফিসফিস করে কানের কাছে বলল, আমার মামি শাশুড়ি। ইসরাতের কথা শেষ হতেই ঘাড় বাঁকিয়ে মহিলার মুখ অবলোকন করল নুসরাত। বুঝল তার নিষেধাজ্ঞা শুনে বিশ্রীভাবে নাক কুঁচকে ফেলেছে মহিলাটা। সে হাসল। জানা প্রশ্ন আবারও ইসরাতের উদ্দেশ্যে ছুড়ল। পুষ্পার সোনার মতো খ্যাক খ্যাক করে জানতে চাইল, জল্লাদের মতো দেখতে এই মহিলাটা কে ইসরাত? এমন জল্লাদের মতো মুখ চোখ কেন এই মহিলার? নুসরাত আরও কিছু বলতে চাইল, ইসরাত এক হাতে মুখ চেপে ধরল তার। খুব ভালোভাবে শুনেছেন কথাগুলো পুষ্পা, তাই গজরাচ্ছেন দরজার সামনে দাঁড়িয়ে। হাপিত্যেশ করে চিৎকার দিলেন, ও আম্মা গো, হাঁটুর বয়সী একটা মেয়ে আমায় জল্লাদ বলে দিছে। আম্মা গো, আপনি এর বিচার করেন। আম্মা, কই আপনি? নুসরাতকে রামধমক দিলেন নাসির সাহেব। চোখ পাকিয়ে বললেন, সরি বলো, এক্ষুনি মামানিকে সরি বলো। অভদ্রতা করছো কেন ওনার সাথে? নুসরাত চোখ উল্টে নিল, কড়মড় করে বলল, সরি। সরি বলার মধ্যেই খানবাড়ির সবাই দলবদ্ধভাবে এসে ভিড় জমিয়েছেন রুমে। নুসরাত তবুও নির্লিপ্ত রইল সবাইকে দেখে। হঠাৎ রুমানা খাতুনকে সামনে এগিয়ে আসতে দেখে সেন্টার টেবিল থেকে পা নিচে নামিয়ে নিয়ে ভদ্রভাবে বসতে বসতে বলল, বড় মানুষের সামনে আমি আবার পা তুলে বসি না। কথাটা শেষ করে দাঁত কেলিয়ে হাসল। রুমানা খাতুনের মুখ বিতৃষ্ণায় তেতো হয়ে আসে। সেটা দেখেই নুসরাতের মনের ভেতর দিয়ে বয়ে গেল আলাদা প্রশান্তি। বয়স্কার ইচ্ছে করল সোফায় বসে দাঁত কেলিয়ে হাসা মেয়েটাকে আচ্ছা মতো ধুয়ে দেওয়ার জন্য। গলার কাছে দলা পাকালো কিছু বাক্য, কিন্তু ওই গা জ্বালানো হাসি চোখের কপটতার কাছে হার মানলেন এই সময়ের জন্য। বললেন, সকালের নাস্তা করবেন আসুন। নাসির সাহেব কিছু বলার পূর্বেই নুসরাত কথা টান দিয়ে নিয়ে নিল। বলল, খাবো না, আমাদের নাস্তার জিনিস নিয়ে এসেছি আমরা। যে বাড়িতে নিজের নাত বউকে সারা রাত খাবার না খাইয়ে রাখা হয়, সেই বাড়ির দানা আমি আর আমার বাপ স্পর্শ করব না। সাথে আমার ভাইও, তাই না?
আহান মাথা দোলালো উপর নিচ এক তালে। খিদেয় পেট চুচু করে উঠল। তবুও মাথা নাড়ানো একদম থামালো না। থামালেই উত্তম মধ্যম সব পিঠে পড়বে। রুমানা খাতুন অসভ্য মেয়েটাকে দেখে নিয়ে ঢোক গিলে গলবিলে জমা হওয়া অযাচিত শব্দ আটকালেন। বললেন, যা আপনাদের ইচ্ছে, আমরা তো আর জোর করতে পারি না। সবাই চুপচাপ বেরিয়ে গেলেন। পুষ্পা যেতে যেতে মুখ ঝামটা দিতে ভুললেন না সবাইকে। নুসরাত হঠাৎ প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করল বাবার দিকে। শুধালো, খিদে পেয়েছে? নাসির সাহেব মাথা দোলালেন। মিনমিনে কণ্ঠে জিজ্ঞেস করলেন, খাবার খাবে তোমরা? আহান বলে উঠল, খাবো কিভাবে, তুমি তো না করে দিলে। নুসরাত হো হো করে হেসে উঠল। বলল, তো কি হয়েছে? তখন আমাদের ইচ্ছে করেনি, এখন করছে। লেটস গো। নাসির সাহেব বললেন, লজ্জার একটা ব্যাপার আছে তো। নুসরাত নাক ছিটকে বলল, আব্বা, লজ্জা নারীর ভূষণ। যেখানে আমি নারী হয়ে লজ্জা পাচ্ছি না, সেখানে আপনি পুরুষ হয়ে পাচ্ছেন কেন? চলেন চলেন, পরে আবার খিদে অজ্ঞান টজ্ঞান হয়ে গেলে টানবে কে আপনাদের? নুসরাত আগে ভাগে লাফিয়ে চলে গেল রুমের বাহিরে। বেরিয়ে গিয়ে ফিরে আসলো আবার। ঝড়ের গতিতে এসে ইসরাতকে নিজের সাথে বগল দাবা করে আবারও বাতাসের গতিতে দৌড়ালো। সিঁড়ি দিয়ে নামলো বাদরের মতো। যখন একতলায় পৌঁছালো তখন দেখল চেয়ার টেনে মাত্রই বসতে নিয়েছে সবাই। এক পলক সবাইকে দেখে অবজার্ভ করল। নাকের ডগায় চশমা পরা ধবধবে ফর্সা মেয়েটাকে একটু ভালো করেই খেয়াল করল। মাথায় ধাক্কা দেওয়ার ব্যাপারটা আসতেই হেসে উঠল। ইসরাতের হাত ছেড়ে দিয়ে এগিয়ে গেল চেয়ারের দিকে। মাত্রই মেয়েটা চেয়ার টেনে ধরে বের করেছিল বসার জন্য। তার পূর্বেই নুসরাত তাকে এমন ধাক্কা দিল, মেয়েটা হোঁচট খেয়ে সরে গেল দূরে। পড়তে পড়তে বাঁচল কোনো রকম। আক্রোশ নিয়ে নুসরাতের পানে ঘাড় ঘুরিয়ে তাকাতেই ঠোঁট চোখা করে শ্লেষ মিশ্রিত আওয়াজে চুক করল সে। চোখের পাতা ঝাপটে কণ্ঠে মেকি নমনীয়তা এনে বলল, ও, আমি খেয়াল করিনি। আপনি যেখানে দাঁড়িয়েছিলেন, আই অ্যাম এক্সট্রিমলি। বাকিটুকু গলার কাছে আটকে গেল, বের হলো না মুখ দিয়ে। সে আর চেষ্টা করল না বাক্যগুলো বের করার। নুসরাত চেয়ারটায় বসে নিজের আশেপাশে সব চেয়ার টেনে দিল বাবা, বোন আর ভাইয়ের বসার জন্য। খানবাড়ির কাউকে বসার সুযোগ না দিয়ে একে একে বসালো নিজের পরিবারের সবাইকে। লিপি বেগম আর হেলাল সাহেব পেছনের পুকুরের ওখানে বসে বসে বড়শিতে মাছ ধরা দেখছেন, তাই জানেন না এখানে কি হচ্ছে বা কি পরিস্থিতি। রুমানা খাতুন নিজের চেয়ারে বসতে বসতে কটাক্ষ করলেন, বললে না যে খাবে না, তাহলে এখন খেতে আসলে কেন? নুসরাত ব্রেড হাতে নিয়ে 3টা নিজের প্লেটে রাখল। ডিম পোস্ট করে রাখা ছিল, তা চামচ দিয়ে না তুলে ডান হাতে থাবা মেরে নিয়ে নিল। যতটা হাতে উঠল ততটাই রেখে দিল নিজের প্লেটে। রুমানা খাতুনের পাশাপাশি বসা আরশের পানে এক পলক তাকিয়ে জানতে চাইল, আরশ ভাই, নেবেন? আরশ ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কি? নুসরাত নিজের হাতের মুঠিতে পৃষ্ঠ ডিমপোচ বের করে একটা দুমড়ে মুচড়ে মুখে ঢুকিয়ে অস্পষ্ট স্বরে বলল, আন্ডা ভাজি। আরশ লাগবে না বলতে গিয়ে চোখ থামল ডিমের পিরিচে। একটাও নেই সেখানে, সবগুলো নুসরাতের হাতের মুঠিতে। আরশের চোখের দৃষ্টি লক্ষ্য করে নুসরাত উপরের পাটির দাঁত বের করে হাসল। ভ্রু উঁচিয়ে ইশারায় বোঝালো সে, নেবেন? আরশ শিথিল চোখে দেখল কিয়ৎকাল নুসরাতকে। ঠান্ডা কণ্ঠে বলল, দাও। রুমানা খাতুন চুপচাপ থেকে তীক্ষ্ণ চোখে এতক্ষণ যাবৎ অগোছালো মেয়েটাকে খেয়াল করছিলেন। চামচ থাকতেও ইচ্ছে করে হাত দিয়ে স্পর্শ করছে খাবারগুলো, যাতে অন্যরা না খায়। কণ্ঠে অগাধ রাগ চেপে জিজ্ঞেস করলেন, হাত ধুয়েছ তুমি?
নুসরাত নিজের চেয়ারে বসে ডিম রাখল নিজের প্লেটে। হাতের তালু টিস্যু দিয়ে মুছে নিয়ে বলল, ভুলে গেছি। আরস মাত্রই মুখে নিয়েছিল ডিমপোচ। কথাটা শোনা মাত্রই থমকালো। চোখে মুখে ফুটে উঠল অগাধ বিস্ময়। পাশ ফিরে তাকিয়ে শুধালো, হ্যান্ড ওয়াশ করনি তুমি? নুসরাত ঠোঁট উল্টে ভাবলেশীন কণ্ঠে বলল, আজ আমি ব্রাশই করিনি, হ্যান্ড ওয়াশ করবো কখন ভাই? খেয়ে নেই, হাত ধুয়ে নেব, সাথে দাঁতও। রুমানা খাতুন খাবার খাওয়া রেখে উঠে দাঁড়ালেন। খাবার রুম থেকে প্রস্থান নিতে যাবেন নুসরাত আক্ষেপ করে বলল, এই বয়সে না খেয়ে উঠে যাচ্ছেন কেন? যেখানে সেখানে। আরও শক্ত কণ্ঠে রামধমক দিল, শাট আপ বেয়াদব। নুসরাত আবার কিছু বলতে যাবে নাসির সাহেব হাতে থাপ্পড় দিলেন। চোখ রাঙালেন ক্ষোভ নিয়ে। আরও শাসালো, উইল ইউ শাট দ্য হেল আপ ফর এ মোমেন্ট? আরশের ধমকের ভেতর রুমানা খাতুন না খেয়েই চলে গেলেন খাবার রুম থেকে। এরপর তুলি, স্বার্থ, পলি, পুষ্পাও প্রস্থান নিলেন। নাসির সাহেব ক্ষোভ নিয়ে বললেন, চলো বাসায় চলো, তোমার আর এখানে থাকতে হবে না। নুসরাত ব্রেডে আরাম করে বাটার লাগিয়ে কামড় বসালো। বাপের কথা কানে না তুলেই আহানকে উদ্দেশ্য করে বলল, জেলি দে তো ভাই আমাকে। খিদে চোখ মুখে অন্ধকার দেখছি, খেয়ে দিয়ে যাবনে বাড়িতে। এখন শান্তিমতো খেতে দাও আব্বা। আহান নুসরাতের দিকে জেলি পাস করতেই তার ব্রেডে বাটার নাইফ দিয়ে লাগিয়ে নিল। দুই কামড় মেরে অর্ধেক খেয়ে তার পাশে দাঁড়িয়ে থাকা তীক্ষ্ণ ফলার মতো চোখে তাকানো আরশকে দেখল। নিষ্পাপ মুখে জানতে চাইল, খাবেন আরশ ভাই? আরশ হাঁ করে মুখ খুলতেই আধ খাওয়া ব্রেড আরশের মুখে ঢুকিয়ে দিল। বলল, বুঝেছি, খিদেয় আপনারও ব্রেন উঠে গেছে। আগে পেট ঠান্ডা করুন আরশ ভাই। যদি পেট ঠান্ডা থাকে তাহলে মন মেজাজ সব ঠান্ডা থাকবে, একদম আমার মতো। আরশ প্রলুব্ধ নিঃশ্বাস ফেলল। হিসিয়ে বলল, তোমাকে সহ্য করা খুব কঠিন কাজ নুসরাত। এই জন্যই তো আমি নুসরাত নাসির। আরশ নিষ্প্রাণ চোখে দেখল তাকে জ্বালানোর জন্য খিটখিট করে হাসা মেয়েটাকে। চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞেস করল, মানুষকে জ্বালিয়ে তোমার কি মেলে? শান্তি। আরশ ভ্রুকুটি করে জানতে চায়, সত্যিই শান্তি মেলে? অবশ্যই, চেষ্টা করেই দেখতে পারেন আপনি। আরশের ঠোঁটের কোণে মারাত্মক হাসি দেখা গেল। নাসির সাহেব খাবার রেখে চলে যেতে চাইলেন। নুসরাত টেনে বসালো। বলল, পেট ভরে খান আব্বা। প্রথমবার মেয়ের নানা শ্বশুর বাড়ি এসেছেন। ইসরাত নুসরাতের মুখোমুখি চেয়ারে বসে জিজ্ঞেস করল, সত্যি দাঁত ব্রাশ করিসনি? নুসরাত গলার কাছে হাত চেপে ধরল। ঠোঁট টিপে হেসে নিয়ে আওড়াল, আল্লাহর কসম, ব্রাশ করিনি আজ। আহান হেসে ফেলে বলল, আপু খেয়ে দিয়ে দাঁত ব্রাশ করবে। পরপর আবার খেতে মনোযোগী হলো। নাসির সাহেব সবার মতো আরামে খেতে পারলেন না। কপালে চিন্তার বলিরেখা তীব্র ওনার। এই মেয়ের মুখটা আল্লাহ যে কেন একটু সংযত করে দিল না, সেটা ভেবেই আফসোস হলো। নুসরাত বিশেষ পাত্তা দিল না বাবাকে। জন্মের পর থেকে দেখছে তাকে নিয়ে চিন্তা করতে। এসব আমলে নেওয়ার কোনো বিষয়ই না। প্লেট থেকে তুলে ডিমপোচ মুখে ঢোকাতে যাবে আরশ নিয়ে নিল। নুসরাত হাসল। আবারও ডিম তুলে মুখে নিতে যাবে আরশ তার মুখের খাবার কেড়ে নিয়ে নিজের মুখে ঢুকিয়ে নিল। নুসরাত তাকাতেই ভ্রুকুঞ্চন করে প্রশ্ন করল, রাগ হচ্ছে? নুসরাত ঠোঁট এলিয়ে মেকি হেসে বলল, একদম না, ছোটোখাটো বিষয় আমি মোটেও রাগ করি না। খুবই সন্তর্পণে ব্রেড হাতে নিল। আলগোছে মুখে ঢোকানোর আগেই আরশ তা কেড়ে নিল। নুসরাত হিংস্র বাঘিনীর মতো দেখল গম্ভীরতা এঁটে খচ্চরের মতো বসে থেকে ব্রেড খাওয়া লোকটাকে।
তার মুখের ভঙ্গি এমন, সে শিকারী আর তার মুখ থেকে শিকার ছিনিয়ে নেওয়া তৃতীয় পক্ষ আরস। শ্রবণেন্দ্রিয় প্রতিধ্বনি হলো আবার। রাগ হচ্ছে? নুসরাত ঠোঁট টেনে হাসল কৃত্রিম। বলল, একদম না, মোটেও না। আরস নুসরাতের নাকের ডগায় হাত দিয়ে টোকা দিল। তারপর ঠোঁটের উপর আঙুল ছুঁয়ে চিন্তিত হওয়ার ভান করে বলে, তাহলে নাক ঠোঁট কাঁপছে কেন? রাগ করছো তুমি কোন বিষয় নিয়ে? না, একদমই না। রাগ এত সহজে কেউ করে? আরস নিজের ঠোঁটে ঠোঁট চাপল। ধারালো থুতুনিতে হাত বোলাতে বোলাতে বলল, সত্যি রাগ করছো না? নুসরাত আরসের চোখে চোখ রাখল। আক্রোশ, ক্ষোভ, রাগ চেপে যেতে চাইল, হলো না। গলার কাছে মোটা মোটা গালি কয়েকটা জমা হলো, তবুও তা দিল না। ঢোক গিলে শুধালো, আমাকে রাগানোর চেষ্টা করছেন কেন আরস ভাই? আরস মেকি ভাবনার অতলে হারিয়ে যাওয়ার নাটক করল। টেবিলের উপর কবজা রেখে হাতের তালু নিজের গালে রাখল। গ্রীবা বাঁকিয়ে নুসরাতকে দেখে নিয়ে নিষ্পাপ কণ্ঠে বলল, সত্যি আমি তোমাকে রাগানোর চেষ্টা করছি নুসরাত, কিন্তু কিভাবে? নুসরাত ক্ষেপল ষাঁড়ের মতো। যদি অভ্যন্তরীণ ধোঁয়া বের হতে দেখা যেত, তাহলে রাগে নুসরাতের কান দিয়ে লাল লাল ধোঁয়া বের হতে দেখা যেত। আরসের গম্ভীর মুখের দিকে তাকিয়ে বলল, আমি তাহলে রেগে যাচ্ছি কেন আরস ভাই? আরস নির্বিকার চিত্তে কাঁধ ঝাঁকালো। পুরুষালী পুরো ঠোঁট চেপে আবারও ভাবনাতীত হলো। অতপর বলল, সেটা তুই জানিস, আমি কি জানি? গাল ফুলিয়ে অবিরাম বিড়বিড় করল কিছু একটা সে। তারপর বলল, আরস ভাই, আমার পেছনে লাগা বন্ধ করুন, আমি রেগে যাচ্ছি। আরসের অক্ষিকোটরের মধ্যে শিথিলতা। ভ্রুক্ষেপহীন কণ্ঠে বলল, আমি তোর পিছনে কখন লাগলাম? আমি তো তোর পাশে বসে আছি। এই যে, এই দেখ। নুসরাত রাগে অন্ধ হয়ে গেল। শান্তিমতো খাবার খাওয়ার মুড চলে গেল নিমিষেই। ধূপ করে উঠে দাঁড়িয়ে চলে গেল সদর দরজার দিকে। 30 সেকেন্ড পর আবার ফিরে এসে চেয়ার টান মেরে শব্দ করে বসে পড়ল। ভাবলেশীন মুখে টেবিলের উপর রাখা এক এক করে সব খাবার তুলে নিয়ে চেখে দেখল। আরসের পানে তাকিয়ে গা দুলিয়ে হেসে ভ্রু উঁচিয়ে জানতে চায়, খাবেন আরস ভাই? জাইন খাওয়া দাওয়া বাদ দিয়ে মাছ ধরতে ভীষণ ব্যস্ত। ঘণ্টাখানেক পর পর ফোন দিয়ে ইসরাতের খবরাখবর নিচ্ছে, কোনো অসুবিধা হলে জানাতে বলছে। ইসরাত না করেছে তার কোনো অসুবিধা হচ্ছে না, তবুও জাইন প্রত্যেকবার একই প্রশ্ন করছে কল দিয়ে। সকালে নাস্তা করেছে, বেশিক্ষণ হয়নি। এরই মধ্যে নুসরাতের খিদে পেয়ে গেছে, তাই ইসরাতের জন্য যে ফলগুলো নিয়ে এসেছিল তারা, তা সে নিজেই একা একা সাবার করে ফেলছে। ড্রয়িং রুমে পায়চারি করে খেতে গিয়ে আকস্মিক আবারও মুখোমুখি হলো পুষ্পার। নুসরাত নাক ছিটকে পথ করে দিল যাওয়ার। মহিলা তবুও গেলেন না। অনেকক্ষণ তার উপর থেকে নিচ দেখেন, তারপর নিজের অতি গুরুত্বপূর্ণ মন্তব্য ছুড়ে দিলেন, এই বাড়ির ব্যাটা মানুষ তোমার চোখে লাগে না? নুসরাত ভ্রু উঁচিয়ে না শোনার ভান করে জিজ্ঞেস করল, জি, কি বললেন আপনি? পুষ্পা বিরক্ত হয়ে আবারও একই কথা বললেন, চোখে ব্যাটা মানুষ লাগে না তোমার? নুসরাত নিজের চোখের গ্লাসটা হাত দিয়ে ঠেলে দিল উপরে। নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল, চোখে কম দেখি বলেই তো চশমা পরি, কানা নাকি? একটু থেমে শান্ত কণ্ঠে বলল, চোখের পাওয়ার মাইনাসে প্লাসে চলছে, তাই আজকাল ব্যাটা বেটি সব একই লাগে। পুষ্পা অশ্রাব্য ভাষায় গালি দিতে গিয়ে থেমে গেলেন, কারণ নুসরাতের মুখ দেখে ধারণা করে নিয়েছেন ইসরাতের মতো গালি দিলে ছেড়ে দেবে না এই মেয়ে, তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। বড় মানুষ বলে ছাড় দেবে না একটুও। প্রয়োজন হলে মরা মানুষ কবর থেকে তুলে গালি দেবে।
তাই আর কিছু না পেয়ে নুসরাতের পরনের কাপড়ের দিকে আঙুল তুলে বললেন, লজ্জা লাগে না ব্যাটা মানুষের মতো কাপড় পরতে? পুষ্পার কথা কানে যেতেই ঘাড় কাত করে হাসল সে। ক্রপ টপের গলা কাঁধ থেকে সরিয়ে অন্তর্বাসের স্টেপ দেখিয়ে এলানো আওয়াজে বলল, ব্যাটা মানুষ ব্রা পরে না, আমি পরি। পুষ্পা বিব্রত চোখ মুখে পেছনে তাকালেন। কোনো কথা না বলে তড়িঘড়ি করে এক প্রকার পালিয়ে গেলেন। নুসরাত ঘাটালনোয়ার মহিলাকে, শালি গেছে এই বেশ। শ্বাসগহ্বরে জমা হওয়া দলা পাকানো শ্বাস নিঃসৃত করে পিছু ফিরতেই নাক ঠোঁট কপাল ধপাস করে ঠেকল কারোর বুকে। সুরসুর করে নাকে তীব্র কস্তুরীর ঘ্রাণ যেতেই নুসরাত বুঝে নিল এটা কে। হাতের তালুতে নাক ডলে দূরত্ব বাড়িয়ে নিল। বিতৃষ্ণায় ভ্রুজ গলে গাঢ় ভাঁজ ফেলে হড়বড়িয়ে বলে ওঠে, আরশ ভাই, আপনার শরীর নিয়ে আমার থেকে দূরে থাকবেন। কস্তুরীর গন্ধ আমার সহ্য হয় না, নাক ব্যথা করে, গলা জলে, চোখ উল্টে বমি এসে যায়, মাথা চক্কর দেয়। তখন মাথা চক্কর দিয়েছে কেন জানেন? আপনারই শরীরের গন্ধে। ফটাফট কথা শেষে সামনে পকেটে হাত পুরে দাঁড়িয়ে থাকা আরশের লাল হয়ে যাওয়া চোখ মুখ দেখল। অপমান করে ফেলেছে মনে হতেই পা টিপে টিপে আলগোছে কেটে পড়তে নেবে। আরশ হাত বাড়িয়ে ঘাড় চেপে ধরল, টেনে এনে দাঁড় করালো নিজের সামনে। শক্ত কণ্ঠে হিসিয়ে শুধালো, কি বললি তুই? গন্ধ? বোকার হদ্দ, এটা প্রাকৃতিক ঘ্রাণ। মানুষ হাজার হাজার টাকা খরচ করে কিনে গায়ে মাখে কস্তুরীর সুবাসযুক্ত পারফিউম, আর তুই গন্ধ বলছিস? নুসরাত আরশের হাত টেনে ছাড়ানোর চেষ্টা করল। মৃদু আর্তনাদ করে উঠল ব্যথায়। ঠোঁট বেয়ে অস্ফুটে উচ্চারণ হলো, ব্যথা পাচ্ছি আরশ ভাই, ছাড়ুন। আরশ ছাড়ল না, আর একটু চেপে ধরল নুসরাতের ঘাড়। হিসিয়ে কিছু বলতে নেবে নুসরাত ঠোঁট কুঁচকে ফটাফট বলে উঠল, বোকার হদ্দ বলবেন না একদম। আমার আইকিউ লেভেল 180+। এই জন্যই হাঁটুর 2 হাত নিচে বুদ্ধি। নুসরাত কটমট করে ওঠে, নিজের ব্যথা ভুলে যায় সেকেন্ডেই। নাক ফুলিয়ে আরশের পিঠ খামচে ধরে, মুখ বাঁকিয়ে আরশকে ভ্যাংচায়। অতপর হিসিয়ে বলে ওঠে, তাহলে আপনার বুদ্ধি হাঁটুর 2 হাত উপরে। আরশ হু হু করে হেসে উঠল, কণ্ঠস্বর নিরুত্তাপ। উদাসীন রাশভারী কণ্ঠস্বর, ঠোঁট এলিয়ে আওড়ায়, সঠিক, আমার হাঁটুর 2 হাত উপরেই বুদ্ধি বলে আমার মগজ এখনও কাজ করে। এত বড় অপমান মেনে নিতে পারল না নুসরাত, তাই চেঁচিয়ে ওঠে, অর্ধমিশ্রিত স্বরে শুধায়, আপনি বলতে চাইছেন আমার মগজ কাজ করে না, অচল? আরশ ছেড়ে দিল নুসরাতের ঘাড়। নুসরাত নির্দিষ্ট দূরত্বে সরে যাবে তার পূর্বেই আরশ আবারও থাবা মেরে বাঁ হাতে মাথা চেপে টেনে নিয়ে আসলো নিকটে। গ্রীবা বাঁকিয়ে ঝুঁকে এসে ডান হাতে নুসরাতের মাথায় তর্জনী আঙুল দিয়ে টোকা দিল। নিজেদের ভেতর ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁক রেখে স্পষ্ট স্বরে সীসা কানে ঢেলে দেওয়ার মতো শব্দে উচ্চারণ করল, এটা বোঝার জন্য যেটা প্রয়োজন সেটা তোর এখানে নেই। নুসরাত চিরবির করে উঠে জানতে চাইল, কি নেই? শান্তস্বর কানের কাছে প্রতিধ্বনিত হল, মস্তিষ্ক। রাগে ঠোঁট কাঁপল মেয়েটার। ঠোঁট চেপে শ্বাস ফেলল ঘোত ঘোত করে। নাক ফুলিয়ে রাগান্বিত স্বরে ডাকল, আরশ ভাই। প্রতি উত্তরে নির্জীব কণ্ঠে উত্তর আসলো, জি হ্যাঁ নুসরাত নাসির।